আমি পিয়ালি। তো আজ আমি চলে এসেছি আবারও দুটো দেশ পত্রিকা নিয়ে। একটি 2রা ফেব্রুয়ারি 2026-এ এই পত্রিকাটি, আর একটি হচ্ছে 2রা জুলাই 2024-এর দেশ পত্রিকা, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম 125। তো এই দুটো দেশ পত্রিকা নিয়েই আজকের আলোচনা। প্রথমেই আমি দেখে নেব 2রা জুলাই 2024 দেশ পত্রিকায় কী আছে। সম্পাদকীয়তে আছে 125তম জন্মবর্ষে দুই কবি। আমার জীবনানন্দ আবিষ্কারী সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, তার বিদ্যালয় শিক্ষা জীবনে জীবনানন্দ ছিলেন এক অশ্রুত নাম। গ্রন্থকারের মতে জীবনানন্দকে প্রথম প্রকৃত মর্যাদা দেয় সিগনেট প্রেস। বুদ্ধদেব বসু পরিকল্পিত 1 পয়সায় একটি সিরিজের 16 পৃষ্ঠার কবিতার বই ছিল বনলতা সেন। 12টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল সেই বইয়ে। কিছুদিনের মধ্যে অবশ্য সে বই দুষ্প্রাপ্য হয়ে যায়। দিলীপ কুমার গুপ্ত সেই অবলুপ্ত হওয়া কাব্যগ্রন্থটিকে নবসৌকর্যে প্রকাশ করেন, আর সে গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করলেন সত্যজিৎ রায়। বইয়ের বিজ্ঞাপনী কৌশলে রবীন্দ্রনাথকৃত কবি জীবনানন্দের কবিতাগুলিকে চিত্ররূপময় আখ্যায়িত করার বিষয়টিকেও সংযুক্ত করা হয়। কল্লোল যুগের কবিরা সেই সময় প্রবলভাবে রবীন্দ্র বিরোধিতা করছেন ঠিকই, কিন্তু সেই সময়েও বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথ নামক বটবৃক্ষের ছায়াতল থেকে বের করে আনা যায়নি। সেটা তখন ছিল অসম্ভব এক চিন্তা। এই আবহে জীবনানন্দ বাঙালি পাঠকের হৃদযন্ত্রকে একেবারে এফোর ওফোর করে দিলেন। তার কবিতার পংক্তির অনন্য সাধারণ পাঠকের মনকে এক অন্য রকমের অনুভূতির স্তরে পৌঁছে দিয়েছিল। সে অনুভূতি ব্যক্ত করা মুশকিল সাধারণের পক্ষে, কিন্তু তার পংক্তি পড়লে পাঠকের অন্তঃস্থল একেবারে বিমূর্তের মতো অবস্থা, যাকে বলা যায় অনির্বচনীয় এক মনোজগতে পৌঁছে গেলেন পাঠক। সেখান থেকে তার রচনার সুদূরতা, নির্জনতা এবং রূপকের ব্যবহার, বুদ্ধদেব বসুর অন্তত তাই মনে হয়েছিল। তার কথায় জীবনানন্দ যেন এক সুর। তার কবিতার আবেশ, তার মায়াবী আবেদন সময়ের তরণী বেয়ে আজও হিল্লোল তোলে পাঠকের পাঠে, প্রেমিকের প্রাণী এবং প্রকৃতি প্রেমের আত্মায়। তিনি আজও যে কতটা আমাদের হৃদয় জুড়ে আছেন তার প্রমাণ তিনি বাঙালির এবং বাংলার এক আলোড়ন। একাকিত্ব যে সৃষ্টির পথকে আকীর্ণ করে এবং শুধু তাই নয়, তাকে আরও পূর্ণতা দেয়, তার কবিতা সে কথার সাক্ষ্য বহন করে। আমাদের অতি পরিচিত পরিপার্শ্ব কি সত্যিই তাকে জাপটে ধরে থাকা প্রকৃতিকে চিনতে পারেন না কখনো, বা আদৌ কখনো চেনার চেষ্টা করেছে? জীবনানন্দ তার উত্তর খুঁজে গিয়েছেন। জন্মের 125 বছর উপলক্ষে দেশের প্রচ্ছদ প্রবন্ধে জীবনানন্দকে স্মরণ করেছেন এই সময়ের দুজন সাহিত্যসেবী। একই সংখ্যায় জীবনানন্দের সমসময়ে জন্মগ্রহণ করা নজরুলের প্রতিও নিবেদিত হয়েছে দুইটি প্রবন্ধ, স্মরণ প্রবন্ধ। লিখেছেন আরও দুজন সাহিত্যিক। প্রচ্ছদে সন্নিবেশিত হয়েছেন নজরুল জীবনানন্দের সঙ্গে। উপলক্ষ তারও জন্মের 125তম বর্ষ। নজরুলকে বিশেষণে বিশ্লেষিত করা নিরর্থক। কাব্যের স্বতন্ত্রতা তাকে আর্ত নিপীড়িতের কণ্ঠস্বরে পরিচিতি দিয়েছে। ব্রিটিশ শাসন, শোষণ এবং তজ্জনিত শাসকের ত্রাস থেকে মুক্ত হওয়ার উদগ্র বাসনাকে তিনি স্বদেশী ভাবনায় জারিত তরুণের অস্থিমজ্জায় মিশিয়ে দিতে পেরেছিলেন। এখানে তিনি অনন্য। বিদ্রোহের সে উন্মাদনা তার গানে এবং কবিতায় চিরভাস্বর। তার ধর্মনিরপেক্ষ মনও সতত নির্বিকল্প। সম্প্রদায়গত ঐক্যের জন্য তিনি সদা নিবেদিত প্রাণ। যতদিন তিনি সক্রিয় ছিলেন হিন্দু মুসলমান সম্পর্ককে তিনি দেখেছেন এক উজ্জ্বল আলোকবর্তিকা রূপে। এদেশের জলমাটি বাতাসের মতো তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক সত্তা কথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। এর থেকে বিচ্যুত হওয়াকে তিনি বলেছেন মানবতার পরিপন্থী। আজকের বিভাজন পন্থার সময় নজরুল বিশেষ করে তার মানবতাবাদী দর্শন সম্পর্কে চর্চা তাই আরও বেশি প্রয়োজন। অন্নদা শঙ্কর রায় যে ভুলের কথা বাঙালিকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন, সেই বিলকুল ভুল এক অর্থে ঐতিহাসিক ভুলও বটে। অভিসন্ধি নিয়ে যেসব ধেড়ে খোকারা আজও ভাঙার খেলায় নিয়োজিত রেখেছেন নিজেদের, তাদের প্রতি নির্মমভাবে চাবুক চালাতে পারতেন যারা, শটা নরক গৌরবে পাঠাতে পারতেন যারা, তাদের মধ্যে নজরুল সর্বগণ্য। এই নজরুল আরও বহুদিন বেঁচে থাকুন আমাদের মধ্যে। অসি অপেক্ষা মসি যে কতটা শক্তি ধরতে সক্ষম তা জানার জন্যই তাকে ঘিরে চলতে থাকুক অবিরাম চর্চা। তিনি আমাদের বিরাট এক অহমিকা। আচ্ছা, মন্তব্যতে আছে শিক্ষায় ভাবনার জগতে তঞ্চকতা। একটা পরিচ্ছন্ন চিকিৎসা শিক্ষার কাঠামো নির্মাণের দায়িত্ব যতখানি সরকারের, ততখানি সমাজের সকলের। বৈদেশিকীতে আছে ফ্রান্স এখন নির্বাচনের ফলাফল এবং নতুন সরকারের কর্মকাণ্ড পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দিশা নির্ধারণ করবে। বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে কোভিড-19 মহামারীর পর ফ্রান্সের মানুষ আরও সমতা এবং সামাজিক ন্যায়বিচার চাইছে।
এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তি, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। প্রচ্ছদ কাহিনী একে আছে এক অনাবিষ্কৃত মহাদেশ, অনিতা অগ্নিহোত্রী লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 2 চিরনতুন আধুনিক, মাসুদ আহমেদ লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 3 নজরুল বিদ্রোহ ও বিস্মরণ, সুমন গুণ লিখেছেন। নজরুল প্রতিভার ঝলক এইভাবে নানা শব্দে ভাষার নানা গুঁড়ো মোচড়ে ধরা রয়েছে। তবে এটাও ঠিক যে কবিতায় এই সামর্থ্য নজরুল সবসময় ধারাবাহিকভাবে অক্ষত রাখতে পারেননি। পুরো একটা কবিতা নিপুণভাবে সম্পূর্ণ করার বিরুদ্ধেই যেন তার মন সবসময় সক্রিয় থাকতো। এই মেঠো অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছিল তার সহজাত গণচেতনা। সারা পৃথিবীতেই জনগণমুখী সাহিত্যের একটি প্রবল ধারা আছে। আরাগ, লুয়ার, লোরকা, নেরুদা, নাজিম হিকমত, ভায়েকো সহ বিশ্বের সচেতন লেখকদের সহযাত্রী নজরুল যুগের দাবিতেই তাকে কখনো কখনো গলা চড়াতে হয়েছে। প্রচ্ছদ কাহিনী 4 হচ্ছে তিনি সৃষ্টি তিনি ধ্বংস, প্রীতম সেনগুপ্ত লিখেছেন। জানা গেছে রামমোহন লাইব্রেরিতে সুভাষচন্দ্রকে নিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন হাজির হলে হঠাৎ ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে ঝাঁকড়া চুল দুলিয়ে দরাজ কণ্ঠে নজরুল গান ধরেছিলেন, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে এই শিকল তোদের করবো রে বিকল। আচ্ছা, এটা হলো ছোট গল্প আপদ, তমাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন। গল্পটা অসাধারণ। এই গল্পে একটি মানুষকে দেখানো হবে যেই মানুষটি মানসিক অসুস্থতা আছে এবং কিছুটা তিনি এই মানসিক অসুস্থতার জন্য বাড়ি থেকে ভীষণভাবে লাঞ্ছিত, ভীষণভাবে তার বাবা তার ওপর অত্যাচার করে এসছে, কারণ তার বৌদ্ধিক জায়গায় হয়তো কিছুটা তিনি অন্য স্বাভাবিক মানুষদের মতো ছিলেন না, এবং সেখান থেকেই তার পড়াশোনা বা তার আর 5টা মানুষের মতন জীবন তৈরি হয়নি, এবং সেখানে যেমন তিনি সারাক্ষণই একটা ওই জায়গাগুলোর জন্য ভীষণভাবে অত্যাচারিত হয়েছেন, কথা শুনেছেন সমাজের লোকেদের কাছ থেকে, তেমনই তার পরিবারও তাকে কোথাও সবসময় অবহেলা করেছে। এবার এই মানুষটির একটি নেচার ছিল যে ইনি যখনই জগদ্ধাত্রী পুজো হতো তখনই ইনি চলে আসতেন এবং সেই পুরনো পাড়ায় সবার বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি চেয়ে খাওয়া এবং তাদের সাথে একটা আন্তরিক ব্যবহার করা, এটা যেন তিনি তার পাড়াকে নিজের পরিবারের মতোই দেখতেন বলেই করে আসছেন। এখান থেকেই গল্পের শুরু, এবং লেখক এখানে দেখাচ্ছেন যে কীভাবে সেও মাঝে মাঝে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, এড়িয়ে যেতে চেয়েছে এই মানুষটিকে, কিন্তু সেই মানুষটি কখনোই কিছু মনে করেনি, তার সরলতা দিয়ে সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে গেছে। যখন তার বাবা মারা যায় তিনি পুজোর মণ্ডপে বসে বসে কাঁদছিলেন, তখন তাকে পাড়ার লোকেরা যেভাবে অপমান করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তখন তিনি বুঝতে পারেন যে তিনি কতটা গভীর থেকে সেই যন্ত্রণাটা অনুভব করছেন, এবং তখন তিনি সে মানুষটিকে গিয়ে রক্ষা করার চেষ্টা করেন, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এবং তারপরে গল্পটি কীভাবে তার মায়ের যে তার প্রতি স্নেহ ভালোবাসা সেই জায়গাতেও কোথাও একটা যেন বিরক্তি ধরা পড়ছে, কীভাবে মানুষটি মনটা কিন্তু সরলই থেকে যাচ্ছে, তার মধ্যে কিন্তু কোনো জটিলতা কেউ কোনোভাবেই ঢোকাতে পারছে না। তো এই নিয়েই পুরো গল্পটা, এবং ভীষণ ভালো লেগেছে আমার এই গল্পটা। এবং তাছাড়াও আর একটা জায়গা যেটা বারবারই উঠে এসছে যে আমরা কাদেরকে মানসিকভাবে অসুস্থ বলবো, আমাদের এই সমাজের পরিকাঠামোকে কি ভঙ্গুর বলবো মানসিকভাবে? কারণ একটা মানুষ যে কারোর কোনো বিপদ ঘটাচ্ছে না, কিছু করছে না, তাকে যখন আমরা এরকম অমানবিক ব্যবহার করছি, তাহলে সেখানে কে আসলে মানসিকভাবে অসুস্থ? এই যে একটা প্রশ্ন, এবং এই যে মানসিক অসুস্থতার একটা বিভেদ, এই জায়গাগুলো নিয়ে সবসময় যেন কোথাও যেন একটা সেখানেও ক্ষমতার একটা লড়াই চলে আসে, শক্তির লড়াই চলে আসে, বিভেদের লড়াই চলে আসে। তো সেই জায়গাগুলো ভীষণভাবে লেখক ভালোভাবে তুলে ধরেছেন এখানে। আচ্ছা, অহল্যা বিতস্তা ঘোষাল, এখানেও সামাজিক একটা জায়গা উঠে এসেছে যেখান দিয়ে অহল্যার জীবন এবং সীতার জীবন দেখানো হয়েছে, যেখানে সীতার সাথে রামের যে সম্পর্ক তাই নিয়ে তার মধ্যে যে বিশ্বাস ছিল, অহল্যারও জীবনে যে কঠিন সিদ্ধান্তে তিনি এসেছিলেন এবং সব কিছু থেকে সমাজ থেকে নিজেকে আলাদা করে তার সাথে হওয়া যে খারাপ জায়গার প্রতিবাদ করতে তিনি যে সারা জীবন একাই থেকে গেলেন, এই যে জায়গাটাকে নিয়েই সীতারও সেই যে অনুভূতিটা হবে পরবর্তীকালে তার জীবন অনুযায়ী, সেই নিয়েই পুরো গল্প। এটাও আমার বেশ ভালো লেগেছে।
এটা আর একটা গল্প, স্মৃতি জন্ম, প্রবীর দত্ত লিখেছেন। এখানে দেখানো হয়েছে একটি মানুষ যে তার বাবাকে দেখবে ছোটোবেলা থেকেই, যে খুব কথা বলতে ভালোবাসতো এবং সবার সাথে বিভিন্ন ধরনের কথা বলতো, গ্রামে বিভিন্ন চাষবাস নিয়ে কথা বলতো। অনেক সময় অনেকেই তার এই কথা বলাটাকে পছন্দ করতো না, কিন্তু তিনি কথা বলতে ভালোবাসতেন এবং এই করতে করতেই তিনি শেষ বয়সের দিকে সমস্ত কিছু স্মৃতি তার লোপ পেতে থাকবে এবং কোথাও গিয়ে তিনি একটা হারিয়ে যাবেন। তো তার নানা রকম অসুস্থতার মধ্যে থেকে তিনি হারিয়ে যাবেন এবং সেই যে বাবার পরিবর্তনটা এই মানুষটিকে খুবভাবে নাড়া দেবে এবং এই মানুষটি কিন্তু বাবাকে যতটা সম্ভব চেয়েছিলেন যে বাবার তাদের সাথেই থেকে যাক এবং এই মানুষটি ভীষণ সহমর্মিতার সাথে বাবার পাশে ছিলেন, কোনোভাবেই কিন্তু তাকে কোনো রকম ছোটো করা বা কোনো জায়গা থেকেই সেই অসুস্থতার সময় কিন্তু তাকে কোনো আঘাত তিনি দেননি এবং পরবর্তীকালেও তিনি সমানে বাবাকে খুঁজে গেছেন যখন থেকে বাবাকে আর পাওয়া যায়নি এবং মানুষটি চিকিৎসক ছিলেন। তো সেই জায়গা থেকেও বাবার খোঁজ চালিয়ে গেছেন, চালাতে চালাতে একটা অন্য বয়স্ক মানুষ এসছে, তার মধ্যে নিজের বাবাকে খুঁজে নিয়েছেন এবং কীভাবে সেই বয়স্ক মানুষটি যখন জানতে পারবে যে তারও কেউ নেই জীবনে, তার দায়িত্ব নিয়ে তিনি বাবার এই কষ্টটাকে ভুলে থাকবেন, তাই নিয়েই এই গল্পটা। আচ্ছা, এখানে শিল্প সংস্কৃতিতে প্রকাশিত জগৎ বোধের পৃথিবী নিসর্গের সঙ্গে আবছা সাদৃশ্য স্বাক্ষর জেগে থাকে এই প্রদর্শনীতে। সুধাংশু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে আমরা অনেকেই মুগ্ধ হয়েছি একসময়, কিন্তু তা বহুদিন আগে। মাঝে অনেকদিন তার কাজ দেখার সুযোগ হয়নি, ফলে সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টসে শিল্পীর একক প্রদর্শনী দেখার জন্য একটা বিশেষ উৎসাহ তৈরি হয়েছিল। প্রদর্শনী দেখে মনে হলো উজ্জ্বল রং ও কালার প্লেনের বিশিষ্ট ব্যবহার একসময় তার ছবির যে স্বতন্ত্র চরিত্র তৈরি করে দিয়েছিল, মাঝের বছরগুলোতে তার দৃশ্যত খানিকটা বদলেছে। তো এখানে সেই নিয়েই লেখা হয়েছে। শেষ কথায় লিখেছেন সুপ্রিয় চৌধুরী, নব সূর্যোদয়। নাগরিকদের করের টাকায় ফুটপাত রক্ষণাবেক্ষণ হয়, তাই তাদের অধিকারের কথা ভাবতেই হবে। এই ইঁদুর বেড়ালের খেলাটা কিন্তু চলবেই, তবে ব্যক্তিগতভাবে এখনও এই নিবন্ধকার দৃঢ় আশাবাদী, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে যে দল ক্ষমতায় এসেছিল এবং মানুষের আশীর্বাদ যাদের প্রাপ্তির ভাড়ার উপচে পড়েছিল এবং আজও পড়ছে, সেই দলের সরকার এ বিষয়ে নতুন কোনো বিকল্প ব্যবস্থার কথা ভাববে এবং সুষ্ঠু ও স্থায়ী সমাধানে ব্রতী হবে অবশ্যই। আমাদের শেষ কথা হলো এই যে রাস্তা এবং ফুটপাত নাগরিকদের করের টাকায় রক্ষণাবেক্ষণ করা হয় এবং সেখানে দলমত শাসক নির্বিশেষে শহরবাসীর অধিকারের কথা ভাবতেই হবে। তো এই ছিল 2রা জুলাই 2024-এর দেশ। এবার 2রা ফেব্রুয়ারি 2026-এর দেশ নিয়ে আমি একটু আলোচনা করব। প্রেমের 100 কবিতা। প্রেমের 100 কবিতা সম্পাদকীয়তে আছে শত কবিতায় প্রেম। বাঙালির কি কোনো পৃথক প্রেম দিবস আছে? পুণ্যের মোড়কে প্রেমের অভিজ্ঞান যে দিন থেকে আমাদের হাত ধরেছে, সেদিন থেকে এই বিতর্ক প্রতি বছরই শেষ শীতের রোদ পোহায়। গানের ধুয়োর মতো যুক্তির জাল, আবেগের স্বপ্নীল পথ, উদাসীনতার কুয়াশা এবং জেনারেশন গ্যাপের উত্তপ্ত আঁচ সামলে তা ঠিক ফিরে আসে সমে, ছন্দপতন ঘটায়। সাধ্যকার রবীন্দ্রনাথ লিখেছিলেন, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, তাই স্বপ্ন মনে হলো তারে, দিনই তাহারে আসন। কিন্তু সেসব দিন অতীত। একবিংশ শতকের প্রথম 25 বছর পেরিয়ে এসেছি আমরা। প্রেম নিয়ে বাদো ভাব বাঙালির আর নেই। জেনজি প্রজন্মের মুখে অকুণ্ঠ সংশয়হীন প্রেমোচ্চারণ। এখন সমাজের চোখে প্রেম বৈধ নাকি অবৈধ তা নিয়ে আজকের বাঙালি কুণ্ঠিত নয়, বরং সদম্ভ সগর্ব তার উচ্চারণ। প্রেম নারী পুরুষের প্রথাগত রূপরেখাতেই সীমাবদ্ধ নয়, আর আজ আসার কথা তা নিয়ে আজকের বাঙালি ভাবিত নয় আর তেমন। শরীর নিয়েও তার আর ভেঙেছে। বিশুদ্ধ প্রেমের ধারণাকে কফি শপের আদুরে আলিঙ্গনে এখন উড়িয়ে দিতে জানে সেই। কেবল তরুণ বয়সেই নয়, প্রেম যে মধ্য পেরিয়ে পড়ন্ত বেলাতেও দ্বার প্রান্তে সর্বে জানাতে পারে তার উপস্থিতি, এ কথাও সেই কবিতায় গদ্যে ছবিতে ধরেছে। আর প্রেমের কবিতার আবেদন তো চিরন্তন। আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হতে এখনও 2 দিন বাকি। বইমেলার মাঠে প্রকাশকের স্টলে সদ্য চেপে আসা নতুন বইয়ের পাতার ভাঁজে যে অসংখ্য মুহূর্ত রচিত হচ্ছে প্রতিদিন, সেও কি প্রেমের কবিতা নয়? লেখকের প্রতি পাঠকের প্রেম মুদ্রিত শব্দের সঙ্গে অনুভবের সখ্য, সাহিত্যের আঙিনায় রসজ্ঞের ভালোবাসা। প্রেমের কবিতা লেখা সহজ নাকি কঠিন, সে তর্ক নিরন্তর। কিন্তু আমরা জানি
প্রেম এক সম্ভাবনা, প্রণয় ব্যক্তিগত, তা কখনো ছেলে মানুষই, কখনো অপ্রত্যাশিত চিত্রণ, আবার কখনো কখনো কিঞ্চিত উদ্ভট। তার নিশ্চিত চিহ্ন ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে, যেমন পাল্টে যাচ্ছে সভ্যতা, সময় ও সমাজ। তাই বলে কি নিরুচ্চার প্রেমের দিন গিয়েছে? না, বহাল তবিয়তে সেও বেঁচে আছে, বেঁচে আছে কবির কলমে। একথা কি কোনো মতে অস্বীকার করা যাবে যে এই মুঠোফোনের প্রবলভাবে আত্মপ্রকাশের আগে পর্যন্ত ভালো মন্দের বিচারে আলো আঁধারের ছায়ামমতায় বাঙালি পাঠকের একান্ত অবিলম্বন ছিল বই? এর ওপর আর কী বা আছে? আর কে না জানে বাঙালির সেই বইয়ের সঞ্চয়, কবিতার বইয়ের স্থানটি, বিশেষত প্রেমের কবিতার বইয়ের মধ্যেকার পংক্তিগুলো প্রাণাধিক প্রিয়। জয় গোস্বামী লিখেছেন, ওই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে, এই কেবলই আকুল প্রেমের দোতনা। প্রেমের যে শান্ত স্নিগ্ধ আশ্বাস, যে সমাহিত পূর্ণতা, তাও কি কায়াহীন হয়ে মিশে নেই এই অক্ষরমালায়? সেই সন্ধান থেকেই দেশ পত্রিকার এই কবিতা সংখ্যার ভাবনা। উন্মুক্ত প্রসারিত দৃষ্টি নাকি গভীর গোপন অভিলাষ? প্রেমের পথে কোন দরজাটির সামনে দাঁড়াবেন, কোন জানলাটাই বা খুলে দেবেন, তা পাঠকের উপরেই ন্যস্ত রইল। মন্তব্য: বৈদেশিকে আমেরিকায় গণতন্ত্রের সংকট, দেশদ্রোহী বামপন্থীদের শায়েস্তা করতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা নামানোর হুমকি দিচ্ছেন। শিক্ষিত উদারপন্থীদের কোণঠাসা করতে হবে, মূর্খ আর ধূর্তদের একজোট করে চালাতে হবে সরকারি সন্ত্রাস। বিদেশ নীতি মানে ক্ষমতার আস্ফালন, জোট বাঁধতে হবে অন্যান্য বশংবদ যুদ্ধবাস্তির সঙ্গে। স্মরণে আধুনিক ইকোলজির পথিকৃৎ মাধব গ্যাডগিলের মধ্যে এক সূত্রে বাঁধা ছিল বৈজ্ঞানিক দৃঢ়তা, সামাজিক সংবেদনশীলতা ও নৈতিক দায়িত্ব। গ্যাডগিল রিপোর্ট প্রচলিত উন্নয়ন মডেলের পিছনে থাকা শক্তিশালী উচ্চবর্গের অর্থনৈতিক স্বার্থকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। পরিবেশের সুস্থির সংরক্ষণ বা স্থানীয় মানুষের মতামত দুটোই ওই উন্নয়ন মডেলের নগণ্য প্রেক্ষিত। উদযাপনের দুই চিত্র: ব্রিটেনের শেট আইল্যান্ডে ভাইকিং ছদ্মবেশে জাল স্কোয়াড ইউল সেশনের শেষে ইউরোপের বৃহত্তম অগ্নুৎপাত যাপনের মুহূর্ত। চীনের জিগাংয়ে নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে উদযাপিত হচ্ছে 32তম আন্তর্জাতিক লণ্ঠন উৎসব। শিল্প সংস্কৃতি স্বতন্ত্র আধারে পরিবেশিত, বিমূর্ত আকারের আভাস সত্ত্বেও বিমলকুণ্ডুর কাজে জড়িয়ে থাকা এক প্রকার দৃষ্টিনন্দন স্নিগ্ধতা ভাস্কর্যের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চায়। সম্প্রতি শিল্পী বিমল কুণ্ডুর ভাস্কর্যের প্রদর্শনী হয়ে গেল আয়োজনে মায়া আর্ট স্পেস। প্রদর্শনীর শিরোনাম ছিল স্কাল্পচারাল ওডিসিস। সাধারণ বাংলায় বললে এক বৈচিত্র্যময় দীর্ঘ পথ চলা। শিল্পী মাঝে মাঝে ড্রয়িংধর্মী কাজে হাত দিলেও প্রধানত তিনি ভাস্কর। সেই সঙ্গে স্বীকার করতেই হয়, সাম্প্রতিক সময়ের ভাস্করদের মধ্যে বিমল কুণ্ডু অন্যতম। শেষ কথা আছে, যতু গৃহে জীবন্ত মানুষ, পার্থপ্রতিম বিশ্বাস। শহরের উপকণ্ঠে জলাভূমি বুঝিয়ে চলছে অবৈধ গুদাম নির্মাণ, উপেক্ষিত হচ্ছে অগ্নি সুরক্ষা। পরিশেষে চোর পালালে বুদ্ধি বাড়ার মডেলে দমকলের কর্তারা শহরের অগ্নি রক্ষায় তাদের ফায়ার অডিটের উদ্যোগের ফলাও করে বিবৃতি দিয়েছেন। কিন্তু যে দফতরে স্থায়ী কর্মী বাহিনীর অর্ধেক সরকারি পদ খালি, সেখানে শহরের ওয়্যার হাউস থেকে শপিং মল কিংবা হাসপাতাল থেকে রুফটপ রেস্তোরাঁ অগ্নি সুরক্ষার ঝুঁকি যাচাই করবে কে? এখন শহরতলি জুড়ে লাফিয়ে বাড়ছে নির্মাণের জনঘনত্ব, অথচ অগ্নি সুরক্ষা নিশ্চিত করার প্রাথমিক দায় থেকে বিচ্যুত হচ্ছে শহরের প্রশাসন বারবার। মনে রাখতে হবে, বিপর্যয় মোকাবিলায় জরুরি বিপর্যয়ের আগের প্রস্তুতি, তার প্রতিটি বিপর্যয় থেকেই শিক্ষা গ্রহণের বিষয়টি। কার্যত এই দুটি ক্ষেত্রেই ডাহা ফেল করছে শহরের পুর এবং পুলিশ প্রশাসন, আর তাদের ব্যর্থতার বলি হচ্ছে নিরীহ মানুষ। এই ছিল 2 ফেব্রুয়ারি 2026-এর দেশ।